আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ফান্ডামেন্টাল তিনটা স্টক নিয়ে কথা বলবো। আমি মনে করি এই স্টকগুলার কোয়ার্টার থ্রিতে ইপিএসটা 5 গুণেরও বেশি আসতে পারে এবং তিনোটাই জুন ক্লোজিং স্টক। যেহেতু জুন ক্লোজিং কোয়ার্টার 1-2 দিয়ে ফেলছে অলরেডি, এই মাসে কোয়ার্টার 3 দেওয়ার কথা। তো কোয়ার্টার থ্রিতে এই ইপিএস আসলে এই ইপিএসকে কেন্দ্র করে এই শেয়ারগুলোর প্রাইস বাড়তে পারে বলে মনে করি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায়। প্রথমে আমি যে স্টক, আমি ঈদের সময় বলছিলাম যে আমি ফান্ডামেন্টাল 20টা স্টক নিয়ে কথা বলবো, কিন্তু বলতে পারি নাই। এখন এই 3টা স্টক নিয়ে কথা বলতেছি। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও শেষে আমি মার্কেট নিয়ে দু একটা কথা বলবো। প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলতেছি অ্যাকমি ল্যাব, ফার্মাসিউটিক্যাল সেক্টরের। কোয়ার্টার 1-এ তার ইপিএস হচ্ছে 2 টাকা 61 পয়সা, কোয়ার্টার 2-তে হচ্ছে 2 টাকা 86 পয়সা। ইপিএসের বাড়ছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে কোয়ার্টার 1-এ 6 টাকা 46 পয়সা আর কোয়ার্টার 2-তে হচ্ছে 6 টাকা 80 পয়সা। 52 উইকের মধ্যে অ্যাকমি ল্যাব 62 টাকা থেকে 94 টাকা আপ ডাউন করছে। শেয়ারটার প্রাইস বর্তমানে 74 টাকা। সর্বশেষে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবার সে আরও বেশি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা রাখে। তো কোয়ার্টার যেহেতু তার ইপিএসের ধারাবাহিকতা আছে, বাড়তেছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাড়তেছে, সুতরাং কোয়ার্টার 3-তেও তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাড়বে বলে আমি আশা করি এবং ভালোভাবে বাড়বে। এখন আপনাদের এই স্টকগুলোতে এন্ট্রি নিতে অনীহা কেন? অনীহাটা একটা কারণে, এই স্টকগুলো নিয়ে একটু বসে থাকা লাগে, এই কারণেই অনীহা। কিন্তু এই স্টকগুলোতে নিশ্চিত প্রফিট করা যায়, নিশ্চিত প্রফিট করা যায়। আর আপনারা যে স্টকগুলোতে খুব দ্রুত এন্ট্রি নিয়ে প্রফিট করার চিন্তা ভাবনা করতেছেন জাং শেয়ারে, সেগুলো কখনো কি প্রফিট করতে পারছেন? আপনাদের একটা ধারণা যে মার্কেট এখন পড়তেছে, এই কারণে হয়তো প্রফিট হচ্ছে না, আগামীতে হবে না। তো যাই হোক, আজকে এই যে মার্কেট এত পড়লো, আজকে পড়ছে, ঈদের এই গত সপ্তাহে পড়লো, এর আগের সপ্তাহে পড়লো, ঈদে কত কিছু হয়েছে। দেখেন শেয়ারটা কিন্তু তার সাপোর্ট জোনকে কখনো ব্রেক করে নিচে আসে না। 73 টাকাকে সে কখনো ব্রেক করে আসে নাই। এখন 74 টাকা 70, এই 2 টাকা 2.5 টাকার মধ্যে গ্যাপ হচ্ছে এবং এটা নিশ্চিত গ্যাপ হবে। এর থেকে সে নিচে নামবে না, এটা নিশ্চয়তা দিয়ে বলা যায়। মোটামুটি নামলেও অসুবিধা না, আরও ভালো, যত নামবে তত আপনি অ্যাভারেজ করবেন। কিন্তু আপনি জাং শেয়ার নিলে তো আপনি আতঙ্ক থাকবেন, যদি আরও পড়ে আমি কী করব, যদি আরও পড়ে আমি কী করব। কিন্তু এই স্টকগুলোতে যদি আরও পড়ে আমি লাভবান হব, যদি আপনার আরও এই শেয়ারগুলো আরও পড়ে আমি লাভবান হব, এই চিন্তা করা যায়। কিন্তু জাং শেয়ারে যেগুলো ডিভিডেন্ড দেয় না, সেখানে তো আপনি আতঙ্কে থাকবেন সবসময়। তো অ্যাকমি ল্যাব সেদিক বিবেচনা করে ফান্ডামেন্টালি ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে অন্যতম একটা স্টক। এই ধরনের স্টকে নিশ্চিন্তে নির্ভাবনায় নির্দ্বিধায় এন্ট্রি নেওয়া যায়। তবে আপনারা কোয়ার্টার 3টা ফলো করবেন ভালোভাবে। যারা এই শেয়ারগুলোর প্রাইস সাধারণত ইপিএসকে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো এইগুলোর উপর ভিত্তি করে আপনি এই প্রাইস আপ ডাউন করে, এগুলো চোখে দেখা যায়, এগুলোকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস জেড ক্যাটাগরি শেয়ার, যার উৎপাদন বন্ধ, কোনো কিছু নাই, একটা সাপোর্ট জোন মার্কেট মেকাররা রেডি করে রাখছে, আমরা গিয়ে সেটাকে সাপোর্ট জোন ভেবে এন্ট্রি নিই। হিউজ পরিমাণ এন্ট্রি যখন নেওয়া হয় তখন তারাই মার্কেটকে ফেলে দেয়। কারসাজি কারকটা সবাই একটা সিন্ডিকেট। আপনার তেলের সিন্ডিকেট যেমন, পেঁয়াজের সিন্ডিকেট যেমন, এই পুঁজিবাজারের সিন্ডিকেট তেমন। আর সিন্ডিকেটটা করা হয় জাং শেয়ার দিয়ে, খুব বেশি আপ ডাউন করা হয় যাতে আপনার ব্রেনটাকে মানে অ্যাবনর্মাল করে দেয়। কিন্তু এই ধরনের স্টক, এই অ্যাকমি ল্যাবদের মতো স্টক আপ ডাউনও করে না, কিছুই করে না, এক জায়গায় বসে থাকে। আর আপনারা আস্তে আস্তে এন্ট্রি নেবেন, এটাই হচ্ছে দিন শেষের কথা। তো যাই হোক, অ্যাকমি ল্যাব আশা করি কোয়ার্টার 3-তে ভালো একটা ইপিএস আসবে এবং নিশ্চিন্তে এখানে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ তৈরি হতে পারে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, যমুনা অয়েল, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। কোয়ার্টার 1-এ তার ইপিএস হচ্ছে 11 টাকা 24 পয়সা, কোয়ার্টার 2-তে হচ্ছে 12 টাকা 68 পয়সা। 1-এ 11 টাকা 24, Q2-তে হচ্ছে 12 টাকা 68। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 56 টাকা 58 পয়সা আর কোয়ার্টার 2-তে হচ্ছে 74 টাকা 13 পয়সা। 52 উইকের মধ্যে 165 টাকা থেকে 214 টাকা শেয়ারটার প্রাইস আপ ডাউন করছে যমুনা অয়েলের। এই মুহূর্তে শেয়ারটার প্রাইস অবস্থান করতেছে 177 টাকা। সর্বশেষে 150% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখানে আমি একটা কথা বলে নিই, এই যে মার্কেট যে গত কয়েকদিন পড়লো, কত কিছু হলো, এই শেয়ারটার কী হয়েছে? আচ্ছা, এই শেয়ারটাকে কি এখন কি বলে 150 টাকা কেউ আনতে পারবেন? সম্ভব কি না? যমুনা অয়েলকে 150 টাকা কি আনা সম্ভব? এটা আপনিও জানেন, আমিও জানি, আনা সম্ভব না। তো তাহলে এখানে এন্ট্রি নেন, যত পড়বে তত অ্যাভারেজ করবেন এবং নিশ্চিন্তে মনে ঘুমাবেন, সমস্যা তো নাই।
যখন তার ডিভিডেন্ডের সময় আসবে তখন তার এখান থেকে এই শেয়ার থেকে আপনি 20% প্রফিট করতে পারবেন। ডিসেম্বর ক্লোজিংয়ের কথা বাদ দেন, শুধু যমুনা অয়েলে আপনি যদি এন্ট্রি নিয়ে রাখেন আপনি 20% এখান থেকে প্রফিট। আমি যে 20%-এর কথা বলি 20 থেকে 30% এই ধরনের স্টক থেকে দিয়ে আপনি এন্ট্রি নিতে এইগুলোতে থাকতে হবে। দিন শেষে সব কিছু মিলে এগুলোতে থাকতে হবে। আজকে কী হয়েছে, আজকে যে মার্কেট পড়লো কি কোন শেয়ারের দাম কমছে, যেগুলোর দাম কমছে আমি তো গ্রাফসে দেখাচ্ছি, আজকের গ্রাফসে তো দেখাচ্ছি। তো যমুনা অয়েল যেহেতু এবং Q1 এবং Q2-তে তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুটোই হিউজ পরিমাণ বাড়ছে। Q2-তে Q3-তেও মানে আমি মনে করি 3, 5, 6 গুণ 10 গুণও হয়ে যেতে পারে, 10 গুণও চলে আসতে পারে। আচ্ছা, যমুনা অয়েল এবং এরপরে আমি আরেকটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। আর যমুনা অয়েল এখনও যে জায়গায় আছে এখানেও ট্রেড করার জন্য এই ধরনের স্টকে আপনি ট্রেডও করবেন প্লাস ইনভেস্টমেন্ট পলিসিতে যাবেন। ইনভেস্টমেন্ট আসলে ইনভেস্টমেন্ট না, 6 মাসের শেয়ারও ইনভেস্টমেন্ট, নোডও ট্রেড। 6 মাসের শেয়ারও একটা শেয়ার এন্ট্রি নেওয়া এটাই ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কমপক্ষে 3 বছরের হয়, 3 থেকে 5 বছর এরকম হয়। 6 মাসের একটা শেয়ার আপনি থাকবেন 7 থেকে 6 মাস, এটাও ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে, একটু লং টাইম ট্রেডিং আর কি। আর মানে আমরা তো এখানে যা দেখতেছি যে রবিবারে শেয়ার কিনবো, মঙ্গলবার প্রফিট করবো, 90% বিনিয়োগকারীর মাথায় এটা ঘুরে, এরপর ফলাফল জিরো আর কি। যাই হোক, এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো পদ্মা অয়েল, একই গ্রুপের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। এই শেয়ারটা কিন্তু একটু ডাউনে কেন আছে, এই যে দেখেন আপনার যমুনা অয়েল কিন্তু সে কিন্তু ডাউনে না, সে কিন্তু আপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আর পদ্মা অয়েলটা একটু ডাউন নাই, তারপর আমি বলবো একটু কেন জানি ডাউন আছে, কিন্তু কেন আছে এটা একটা কারণ আছে। পদ্মা অয়েলের Q1-এর ইপিএস হচ্ছে 12 টাকা 67 পয়সা, Q2-তে হচ্ছে 12 টাকা 73 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 10 টাকা 85 পয়সা Q1-এ, আর Q2-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 20 টাকা 37 পয়সা মাইনাস ব্র্যাকেট। এই কারণে শেয়ারটা কিন্তু এক জায়গায় বসে আছে, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমার চোখে আছে, আপনাদের চোখে আমরা দেখতেছি চোখে, সেটা কেন এখানে পড়ে আছে, কারণ তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা Q2-তে সর্বশেষ Q2-তে মাইনাস আছে 20 টাকা। এই কারণেই শেয়ারটা এখানে বসে আছে। এটাই হচ্ছে অ্যানালাইসিস জেড ক্যাটাগরি শেয়ার না, বা যারা ডিভিডেন্ড দেয় ওটা অ্যানালাইসিস না। ওই অ্যানালাইসিস করে কেউ কখনো কিছু করতে পারবে না। তো এই কারণে শেয়ারটা সর্বশেষ 140% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 52 উইকের মধ্যে তার রেঞ্জ ছিল 179 টাকা থেকে 229 টাকা। কিন্তু সমস্যা তেমন কিছু নাই পদ্মা অয়েলে, কারণ তার ফিটা হচ্ছে 3.60 এই মুহূর্তে। মানে যদি তার ন্যূনতম ইপিএস Q3-তে বাড়ে, তার এই পিইটা হয়ে যাবে 1-2 এর মধ্যে চলে আসবে পদ্মা অয়েলের, নিশ্চিত। এবং এই স্টকটা 140% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই স্টকটাকে আপনি কি 150 টাকা নিয়ে আসতে পারবেন, বা 160 টাকা 40 টাকা 120 টাকা নিয়ে আসতে পারবেন পদ্মা অয়েলকে? সম্ভব? এটা সম্ভব না। কিন্তু জেড ক্যাটাগরির একটা স্টক যার উৎপাদন নাই, কোম্পানি বন্ধ, ডিভিডেন্ড দিচ্ছে না, টিপিএস কোনো কিছু নাই, সে 60 টাকা আছে, তাকে যদি 70 পয়সা নিয়ে আসা যায়, আপনি কি কিছু বলতে পারবেন এটা 70 টাকায় কেন আসছে? কিছু, অথবা 1 টাকা নিয়ে আসে যদি, 2 টাকা আছে তো। ফ্যামিলি টেক্সের জেনারেশন নেক্সটের শেয়ারের হয় 2 টাকা না, টেক্সটাইলের তো, মানে ফ্যামিলি টেক্স জেনারেশন নেক্সটের শেয়ারের প্রাইস যদি 2-3 টাকা হয়, তাহলে অন্য আরেকটা শেয়ার যে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ফ্যামিলি টেক্সের মতোই, তার শেয়ারের দাম 20 টাকা দিয়ে আমাকে কেন কিনতে হবে? সেটা 2 টাকা যে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না আসতে পারে, কারণ তার কিছু নাই, ফ্যামিলি টেক্সেরও কিছু নাই, ওটারও কিছু নাই। তাহলে ওটা 20 টাকা দিয়ে আমি কিনবো, এত বড় সাহস আমাকে কে দিয়েছে? তাহলে আমি ফ্যামিলি টেক্স কিনি 1-2 টাকা দিয়ে। এত বড় সাহস হবে কেন যে কোনো কিছু নেই, আমি 20 টাকা দিয়ে নিজের মনের মতো করে সাপোর্টজন তৈরি করে এন্ট্রি নেব? এটা কি হয় নাকি? তো সব কিছু মিলাই আমি এই 3টা স্টক নিয়ে বলতেছি। এই 3টা স্টক আগামীতে তাদের ইপিএসগুলোর 5 গুণেরও বেশি হবে মোটামুটি বলাই যায়। আপনারা Q3-র দিকে একটু খেয়াল রাখবেন। এই 3টা কোম্পানি, অ্যাকমি ল্যাব, পদ্মা অয়েল এবং যমুনা অয়েল। এই যে অ্যাকমি ল্যাব দেখেন, আজকে মার্কেট অনেক পড়ছে, মেসাকার করে ফেলছে মার্কেটকে আজকে, বিশেষ করে জাং শেয়ারগুলো সবগুলোর প্রাইস কমছে। অ্যাকমি ল্যাবের কিছু হয়েছে? কিছু হয় নাই। এরপর অ্যাকমি ল্যাবের এখানে তো আপনি এন্ট্রি নেবেন, আপনি নেবেন 73 টাকা এন্ট্রি। এরপর যমুনা অয়েল কিছু হয়েছে আজকে? কিছু হয় নাই, এক জায়গায় বসে আছে। পদ্মা অয়েল কিছু হয়েছে আজকে? কিছু হয় নাই, হবে না। এটা বলা যায়
নিশ্চিত করে যে কিছু হবে না, কারণ সে এখন যে প্রাইজে আছে তার ডিভিডেন্ডের সাথে এবং ইপিএস নেট অপারেটিং ফি সব কিছু এক জায়গায় সঙ্গবদ্ধভাবে বসে আছে, এখানে এখন কিছু হবে না। মার্কেটে তুফান বয়ে গেলেও এই শেয়ারগুলোর কিছু হবে না। সো এই শেয়ারগুলোতে আপনার যত টাকাই থাকুক আপনি এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে পারেন আস্তে আস্তে, ধারাবাহিকভাবে আস্তে আস্তে নিতে পারেন। Q3 যখন তার চলে আসবে এই শেয়ারগুলোর, তখন আপনি ফাইনাল একটা ডিসিশন নিতে পারবেন আপনার এখন কী করা উচিত। আপনি কি হিউজ পরিমাণ অ্যামাউন্ট এন্ট্রি নেবেন কিনা, অথবা কোনটাতে বেশি নিলে আপনি বেশি তাড়াতাড়ি আপনি প্রফিট করতে পারবেন। আপনাদের একটা কথা সবসময় মাথায় থাকে, সেটা হচ্ছে ভাই ধরনের স্টকে এন্ট্রি নিলে প্রাইস বাড়ে না। এটাই মূলত এদের অপরাধ, এই স্টকগুলোর অপরাধ হচ্ছে এটা, যে এদের নাকি প্রাইস বাড়ে না। আপনি 52 উইকে 1 বছরের মধ্যে গ্রাফস দেখেন, বাড়ে কি বাড়ে না দেখেন। আচ্ছা, আর যদি না বাড়েও আপনি যে কোনো অন্য কোনো ব্যবসা করেন না কেন, আপনি তো লসও হইতে পারেন অন্য ব্যবসাতে। ধরুন এখানে আপনার লস হলো না, লাভও হলো না, একই জায়গায় হলো, আপনি এই স্টকগুলোতে অন্তত লস হবে না। ধরুন আপনার লাভ হলো না বা লাভ কম হলো, এবার মেনে নেন, অসুবিধা তো নাই। কিন্তু আপনি দ্রুত প্রফিটের আশায় যেগুলো অনেক বেশি আপ ডাউন করে সেখানে গিয়ে কি আপনি লাভ করতে পারতেছেন কি না, এটা আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন। আর আপনারা যারা কমেন্টস করেন একটু, আমি আসলে স্ট্রেট কথা বলি, সুতরাং আমার কথাতে কেউ বিব্রত বোধ হলে সরাসরি ফোন আছে, আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এলোমেলো কমেন্টস করার তো দরকার নাই। এখানে সবাই সবার, এখানে কেউ বোকা নাই। মার্কেটে যারা আছে তারা প্রত্যেকেই সমাজের মধ্যে মোটামুটি, আপনি আপনার সমাজ যারা মার্কেটে আছে প্রত্যেকেই সমাজের মধ্যে মোটামুটি একটা অবস্থানে আছেন যার যার সমাজে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মার্কেটের যারা কারসাজিকারক, যারা মার্কেট মেকার, যারা মার্কেটকে নিয়ন্ত্রণ করে, মার্কেটের বাবা মা, তারা আসলে সমাজে যে উগ্র যে লোকগুলা, তাদের মানে দোসর ওরা ওদের মতো। আপনার সমাজে বিশৃঙ্খল লোক দেখেন না আপনি, এই মার্কেটে যারা নীতি নির্ধারক তারা ওই টাইপের মানুষ। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা সমাজের একটা জায়গায় অবস্থান করতেছেন, আপনারা নীরবে নিবৃত্তে বসে আছেন। এই মার্কেটে এন্ট্রি নিয়ে কাউকে কিছু বলাও যায় না, এমন একটা মার্কেট। আপনি যে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী জানা এখানে আমার কিছু ইনভেস্ট আছে, আপনাকে কেন জানি সবাই অপরাধীর চোখে দেখে। আপনার সমাজে আপনি যদি বলেন যে আমার পুঁজিবাজারে ইনভেস্ট আছে, সবাই আপনাকে অপরাধীর চোখে দেখবে। আপনিও বলবেন না, মানে এখানে যদি আমি কিছু, মানে কেন জানি সবাই নেগেটিভভাবে বলার সাথে সাথে নেগেটিভভাবে নেয়। কেন নেয়? সবার ধারণা একটা, এই মার্কেটে আসছে টাকা হারাবে, সুতরাং এটা হারানোর বাজার। এখানে এটাকে নেগেটিভ, সেটা মনে হয় শেষ, এবার আর মনে উঠতে পারবে না, শেষ। টাকা পয়সা যা কামাইছে এই মার্কেটে গেছে সব শেষ। কিন্তু না, এই মার্কেটও টিকে থাকা যায়। এই যে আমি যে 3-4টা স্টকের বললাম, ফান্ডামেন্টালি আপনাকে থাকতেই হবে। ওই যে সমাজ আপনাকে, আপনিও বলেন না, আপনাকেও বলে না, কারণ এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, ডিজাইনটাই এমনভাবে করছে মার্কেট মেকাররা। আরেকটা জিনিস আপনাদের ভুল ধারণা, এটা নিয়ে আমি ভিডিও দেবো, যে আপনাদের আমি দেখলাম আজকে এক ভাই কমেন্টস করছে যে শেয়ারগুলোর প্রাইস কমিয়ে কালেকশন করার চেষ্টা করতেছে বড় কারসাজিকারকরা। এটা আমাদের একটা ভুল ধারণা, তারা কালেকশন করার দরকার হয় না। আমাদের একটা ধারণা যে শেয়ারের প্রাইস নিচে আসলে বড়রা, মানে বড় ওই শেয়ারের যা মার্কেট মেকার, ওই শেয়ারের যে কারসাজিকারক আছে বা মার্কেট মেকার আছে, ওই শেয়ারটা নিয়ে যে প্লে করে, সে নিচে ফালাইছে কালেকশন করার জন্য। আসলে তারা পুরোটাই সিন্ডিকেট, তারা 700 শেয়ার নিয়ে কারসাজি করে। আপনার একটা শেয়ারের নিচে ফালায় রাখলে তাদের কিছু যায় আসবে না, তারা আবার অন্য শেয়ারকে উঠাবে, আপনি এটাকে লসে সেল দিয়ে আবার ওইদিকে যাবেন। ওটা অন্য গল্প, যাই হোক সেটা পরে বলা যাবে। যাক, আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকমিল্যাব, যমুনা অয়েল, পদ্মা অয়েল আজকে মার্কেট এত পড়ার পরও তেমন কিছু হয় না, আগামী দিনেও হবে না। Q3 দিকে খেয়াল রাখবেন। যারা লং টার্ম একটু ট্রেড করতে চান 4 থেকে 6 মাসের, আপনারা এই ধরনের এই 3টা স্টককে আপনারা অ্যানালাইসিসে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।